সভাপতি সঞ্জয় মামলা মঞ্চের বরিষ্ঠ অন্য সহযোগিতা কর্মীগণ এবং নতুনদার প্রয়াণগুলো সে পার্টির আমন্ত্রণে যারা এসছেন সেই সমস্ত কর্মীগুলো আমরা বিশ্বাস করি এটা যে দেশ, কাল, সমাজ, আমাদের চিন্তা, কৃষি, শিল্প, বিজ্ঞান, গবেষণা সব ক্ষেত্রে একটা নিরন্তর পরিবর্তন ঘটে চলেছে এবং এই পরিবর্তনটা ক্রমাগত উন্নতির দিকে। ঠিক তার সঙ্গে সাযুজ্য রেখে আমাদের সাংগঠনিক বিষয়গুলোতেও মৌলিক নীতিটা এক থাকলেও তার কৌশল সেটারও পরিবর্তন দরকার। একই ধাঁচাতে চিরকাল চলতে পারে না। খুব সম্প্রতি আর্যিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটা জিনিস যা আমরা লক্ষ্য করলাম, আপনারাও করেছেন। তরুণ প্রজন্মের কি উদ্ভাবনী ক্ষমতা! কত স্লোগান শুনলাম, কত গান শুনলাম, কত ভাবে আন্দোলন করা যায় দেখলাম, রাত দখলের আন্দোলন দেখলাম। আর এটা বুঝলাম যে আমাদের থেকেও ভালো বলতে পারেন, মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো করে তাদের প্রচার কৌশল ঠিক করতে পারেন। আসলে যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এটা হয়েছে। আমি আপনাদের বোঝবার সুবিধার জন্য কয়েকটা ঘটনা উল্লেখ করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে 1951-তে বাণিজ্যিক ক্ষেত্রে কম্পিউটার চালু হয়। 1952 সালে প্রথম প্রাণীদেহে ক্লোনিং হয়। তারপরে 60-এর দশকের শুরুতেই 62-তে টিভি সম্প্রচারের জন্য মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন। 69-এ ইন্টারনেট চালু। 79 সালে মোটরোলা কোম্পানি প্রথম মোবাইল ফোন নিয়ে আসে। তারপর তথ্য প্রযুক্তি, সাইবারনেটিক্স সব ক্ষেত্রে যে এনর্মাস পরিবর্তন হয়েছে তা আমাদের জীবনটাকেই বদলে দিয়েছে। কাজের ক্ষেত্র বদলে দিয়েছে, উৎপাদনের প্রকৌশল বদলে গেছে। এখন তো এই গরিব খেটে খাওয়া মানুষগুলো, শ্রমজীবীরা যে কাজ করতো সেটা অনেকটা রোবট দিয়ে করা। চিন্তা ভাবনার জগতেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে। এর সঙ্গে তাল রেখে যদি আপনি ভাবেন, কমরেড মুজফফর আহমেদের আমলে তারা যেভাবে পাড়াতে গিয়ে, বস্তিতে গিয়ে, শ্রমজীবী মানুষের আখড়াতে গিয়ে এক এক করে তাদেরকে সংগঠিত করার কাজ করেছিলেন, আজ সেভাবে হবে। আন্দোলন, সংগঠন, রাজনীতির কাজটাই তো মানুষকে নিয়ে, মানুষ বাদ দিয়ে কিছু নয়। এখন মানুষের ভাবনা একরকম একটা স্তরে, আর আমার ভাবনা চিন্তা যদি সেই পুরানো যুগে পড়ে থাকে তাহলে দুটোতে খাপ খাবে না।
আজকের দিনে যে ধরনের লড়াই আন্দোলন আমরা দেখছি, তার সামনের দিকে বিশেষ করে এই আর্যিকর আন্দোলনে দেখেছি আমরা যে কম বয়সী ছাত্র যুবক এবং মহিলা, আমরা অনেক বড় বড় সংগঠিত আন্দোলন দেখেছি, সেখানে শ্রমজীবীদের ভূমিকা দেখেছি। 67-69 এই সময়ে গায়ে গায়ে গরিবের জাগরণ দেখেছি, জমির লড়াই দেখেছি, মজুরির আন্দোলন দেখেছি, খাদ্যের জন্য আন্দোলন দেখেছি। সেই আন্দোলন আর আজকের আর্যিকরের আন্দোলনের মধ্যে তফাৎ আপনারা নিশ্চয়ই বুঝছেন, তফাৎ আছে। এই কথার অবতারণা করার একটাই উদ্দেশ্য, পরিস্থিতি অনুযায়ী যদি নিজেদেরকে বদলে নিতে না পারেন, তাহলে আপনি যত শ্রম করছেন, যত আত্মত্যাগ করছেন, ঠিক তার প্রতিদান আপনি পাবেন। সাংগঠনিক ক্ষেত্রে, রাজনীতি অগ্রগমনের ক্ষেত্রে আমাদের এটা একটা বড় ধরনের ত্রুটি বলতে পারেন যে এই সময়ে আমাদের অসংখ্য কমরেড যারা তলায় কাজ করছেন, পার্টির সদস্য হিসেবে কাজ করছেন, ব্রাঞ্চের মধ্যে থেকে কাজ করছেন, তাদের মধ্যে কম বয়সীদের আনুপাতিক হার কম। তখন একটা কথা মনে হতো, তখন একটা কথা চালু ছিল যে এই প্রজন্মের ছেলে মেয়েরা ঠিক রাজনীতি পছন্দ করছে। কিন্তু এখন গোটা পশ্চিমবাংলায় যে আন্দোলন চলছে, তাতে কি আপনাদের মনে হয় প্রতিবাদ আন্দোলন, ধর্ণা কম বয়সীরা পছন্দ করছে না? বলেছে আন্দোলনে যতটা গতি সঞ্চারিত হয়েছে সেটা এদের জন্য। আর দ্বিতীয় একটা কথা বলে আমার কথা শেষ করব। এখন নতুন একটা কথা আসছে যে প্রতিবাদ হবে, আন্দোলন হবে, আর্যিকরের সুবিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। সবাই গ্রামেও বলছে, ক্ষেত মজুরও বলছে, ইংরেজি জানা লোকও বলছে, ইংরেজি জানে না যারা তারাও বলছে উই ওয়ান্ট জাস্টিস। তার সঙ্গে বলছে যে আন্দোলনটা একটা সামাজিক আন্দোলনের, একটা অরাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতিকে কি অচ্ছুত মনে করছে? একটা কারণ থাকতে পারে। রাজনীতি যে কত খারাপ হতে পারে তা বর্তমান রাজ্যের শাসক দল বা দিল্লির শাসক দল তারা মানুষকে তাদের কাজকর্মের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে রাজনীতি কত কুৎসিত, কত কদর্য হতে পারে। কখনো আপনারা ভাবতে পেরেছিলেন যে সরকার ডিগ্রি বিক্রি করবে টাকার বিনিময়ে? ডাক্তারি ডিগ্রি বা অন্য ইউনিভার্সিটির ডিগ্রি টাকায় বিক্রি করবে সরকার? চাকরি বিক্রি করবে ভেবেছিলেন? আপনার জমি রাতারাতি অন্যের নামে হয়ে গেছে, আপনি জানতে পারেননি। এসব করবে সরকারি ব্যবস্থাপনা? ভূমি সংস্কার দপ্তরে কি হচ্ছে? খাদ্য দপ্তরে কি হচ্ছে? মানুষ যখন এসব জানতে পারছেন তখন তার ঘৃণাটা বর্ষিত হচ্ছে রাজনৈতিক দল সঙ্গে। তার মধ্যে বামপন্থী, কমিউনিস্ট ইত্যাদি তাদেরকেও এর মধ্যে পেয়েছে। এটা আমি ব্যক্তিগতভাবে কখনো মনে করি না যেটা মানুষের কথা। মতাদর্শের ক্ষেত্রেও আপনাকে বিভ্রান্ত করার জন্য, আপনাকে দুর্বল করার জন্য, আপনাকে বিপদগামী করবার জন্য কিছু লোক ভাবছিল। সেও 1950 সালের পরবর্তী সময়ে অনেক ইউনিভার্সিটি ক্যাম্পাসে সোশ্যাল স্টাডিজের চর্চা হবে বলে
একদল লোক, একদল দার্শনিক, একদল অধ্যাপক, গবেষক, তারা এটা বলতে শুরু করেছিলেন যে এখন যুগটা পরিবর্তন হয়ে গেছে। এটা উত্তর আধুনিকতাবাদের সময়। এই সময়ে সংগঠিত আন্দোলন আর হবে না। যত আন্দোলন হবে সব ফ্র্যাগমেন্টেড, খণ্ডিত আন্দোলন, সামাজিক আন্দোলন। এনজিওরা আন্দোলনের নেতৃত্ব দেবে। যারা এসব তত্ত্ব আমাদের সামনে এনেছিলেন, তারা শোষক শ্রেণীর পক্ষে এই দর্শনটাকে তুলে ধরার চেষ্টা করেছে। সোভিয়েত এবং পূর্ব ইউরোপের পতনের ঘটনার পরে একটা কথা এসেছিল, মার্ক্সবাদ অচল। বিজ্ঞান প্রযুক্তির দুনিয়ায় এত পরিবর্তন হয়ে গেছে যে এই 100 বছরের পুরানো তত্ত্ব ওটা চলবে না। এমনকি ডারউইন, নিউটন সবকে বাতিল করে দিয়েছে। থিওরি বলে, চিরন্তন থিওরি বলে কিছু হয় না। একটা স্তর পর্যন্ত নিউটন আবিষ্কার করেছিলেন, যা তারপরে আবার নতুন চলে এসেছে আপেক্ষিকতার তত্ত্ব। তারপরে আবার একটা যখন আসবে তখন ওটা বাতিল হয়ে যাবে। যেরকম মার্ক্সবাদের পরে আমরা অনেকটা যুগ পেরিয়ে এসেছি, এখন আর মার্ক্সবাদ চলবে না। এসব কথা বলা হয়েছিল, সেটাও আমরা মতাদর্শগতভাবে লড়াই করেছি যে না, এই লড়াইয়ের একজন অগ্রণী সৈনিককে আমরা কয়েকদিন আগে হারিয়েছি, আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি। মতাদর্শগত আক্রমণের বিরুদ্ধে তাত্ত্বিকভাবে যারা মার্ক্সবাদকে প্রতিষ্ঠিত করবার জন্য লড়েছিলেন, তার মধ্যে অন্যতম। ইতিহাস ঘাটলে আপনি দেখবেন যে এই ধরনের বিভ্রান্তি তৈরি করার মতো দার্শনিক চিন্তা কেউ ইস্তেমাল করবে। এখন যারা এই অরাজনীতির কথা বলছেন, আমি খুব বিনীতভাবে বলতে চাই, আমরা যে সিস্টেমের মধ্যে আছি, গণতান্ত্রিক প্রজাতন্ত্র, চরিত্রগতভাবে এটা রাজনৈতিক। সিস্টেম ইটসেলফ ইজ পলিটিক্যাল। এর মধ্যে অরাজনীতি বুঝতে যাচ্ছেন কেন? একটা সরকার চলে গেলে আরেকটা সরকার আসবে, সেটা আরেকটা পলিটিক্যাল পার্টি দ্বারা পরিচালিত। গণতন্ত্রে এছাড়া অন্য কিছু হয় না। বাজেট ফর্মুলেশন কে করে? পলিটিক্যাল পার্টি। যারা করে তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টি। উন্নয়ন পরিকল্পনা যারা করে তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টি। দেশের টেকনোক্র্যাট, ব্যুরোক্র্যাটদের যারা পরিচালনা করে তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টি। হঠাৎ একটা ঘটনার পরে এরকম আওয়াজ উঠে গেল যে এইসব রাজনীতি দল দিয়ে হবে না, ঠান্ডা ছাড়া অরাজনৈতিক ভাবে হবে। আমাদের আপত্তি নেই। আমরা যারা লাল ঝান্ডা ধরে আন্দোলন করি, আমাদের বিন্দুমাত্র আপত্তি নেই। এটা প্রতিবাদের সময় যিনি মনে করছেন ঝান্ডা ছাড়া প্রতিবাদটা আমার পক্ষে কমফোর্টেবল, যান ঝান্ডা ছাড়াই হোক। দোষীদের শাস্তি দাও, মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা পায় তার ব্যবস্থা করো, স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতির পাহাড় ওটাকে সরাও। আর এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে ডাক্তার মেয়েটি প্রাণ দিল, তার যে অসমাপ্ত কাজ, সেটাকে সমাপ্ত করার জন্য আমাদের সবারই কিছু না কিছু দায়িত্ব আছে। কেউ ঝান্ডা ছাড়া পথে নামছেন, কেউ গান গাইতে গাইতে পথে নামছেন, কেউ শিল্পী, কেউ সাহিত্যিক, কেউ ঐতিহাসিক, কেউ শ্রমজীবী, কেউ মহিলা, কেউ ছাপোষা মধ্যবিত্ত, সবাই পথে নামছে। আমরা কি কারো হাতে লাল ঝান্ডা ধরিয়ে দেওয়ার কাজটা করছি না? আপনার যদি মনে হয় আপনার মতো করে প্রতিবাদ করবেন, প্রতিবাদটা হোক। আমি এই
সময় পার্টি দিয়েছি, বিমানদারা যে সময় পার্টিটা শুরু করেছে, বিমানদাদের আগের একটা যুগ ছিল, কাকাবাবু ইত্যাদি যারা শুরু করেছিলেন, পরে বিমানদারা কাকাবাবুদের সাথে একসাথে কাজ করেছেন। নকুলদারা যে সময় শুরু করেছেন পুরুলিয়ার মাটিতে, সেই সময় থেকে আজকের সময় অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই পরিবর্তনের মূল বৈশিষ্ট্যগুলো আমাদের অনুধাবন করতে হবে এবং এখনকার মানুষের চিন্তা ভাবনা, তাদের পোশাক, তাদের রুচি, তারা কোন লক্ষ্যকে সামনে রেখে এগোতে চাইছেন, সেটা পরিবর্তন করার কাজটা আমাদের কাজ। যদি তাদের ভাবনার সঙ্গে আপনি একাত্ম হতে না পারেন, আপনি পরিবর্তন করতে পারবেন না। যখন মানুষ মনে করবে আমি যেটা ভাবছি, যেটা আমার যন্ত্রণার কথা, সেটাই বামপন্থীদের স্লোগানের কথা, এটাই আমার আপনজন, এটা যখন মনে করবে তখন আপনি পরিবর্তন করতে পারবেন। আর আপনার স্লোগান যখন অন্য মানুষের কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে, তার কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। সংগঠন, আন্দোলন, রাজনীতিতে আপনি তাদেরকে ছুঁয়ে যেতে পারবেন না, বা যেভাবে তাদেরকে সামিল করতে চাইছেন আমাদের লড়াই